নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই আজকে ক্রুড অয়েল দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল যেটা কালকের দিনেও প্রায় 79-80-এর কাছে চলছিল, সেইখান থেকে নেবে প্রায় 69-এর কাছে চলে এসেছে। মানে যদি দেখেন টপ লেভেল থেকে এই মুহূর্তে প্রায় 12-13% পর্যন্ত নিচে রয়েছে। আর এই ক্রুড অয়েল গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু পড়তে শুরু করেছিল, যার কারণের জন্য দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট ডাও জোন্স এটা 0.89% বেড়ে বন্ধ হয়েছিল এবং নাসডাক কম্পোজাইট এটা 0.94% বেড়ে বন্ধ হয়েছিল এবং S&P 500 এটা 0.96% বেড়েছিল। তো একটা প্রশ্ন তো মনে অবশ্যই আসবে যে ক্রুড অয়েল এত তাড়াতাড়ি এত বেশি পড়ে গেল কেন। দেখুন, এর পেছনে মাল্টিপল রিজন আছে, সেইগুলো এক এক করে প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি, তারপর মার্কেটের পরিস্থিতি সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই যদি দেখেন গতকাল সন্ধ্যের দিকেই এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে অয়েলের দাম সেটা যেন বেআইনি ভাবে বাড়ানো না হয়। দেখুন, এই যুদ্ধের পরিস্থিতির সুযোগ নিয়ে যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু অয়েলের দাম অনৈতিকভাবে বাড়ায়। তো ট্রাম্প সেই ব্যাপারেই সাবধান করেছিলেন এই সময় অয়েলের দামে যেন কোনো প্রকার হেরফের না করা হয় এবং তিনি এটাও বলেছিলেন যদি এই ক্রুড অয়েলের ক্রাইসিস দেখা যায় তাহলে কিন্তু এই যে ক্রুড অয়েলের যে প্রোডাকশন সেটা যেন বাড়িয়ে দেওয়া হয়। এরপরে যদি দেখেন এই আমেরিকা এই ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির ওপর এই যে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল এবং ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি সেইগুলো ধ্বংস করে এসেছিল, তো তারপরে এটা বোঝাই যাচ্ছিল যে ইরানও একটা পাল্টা অ্যাটাক করবে, কিন্তু কোথায় কিভাবে অ্যাটাক করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। আর যদি দেখেন এই ইরান সেই অ্যাটাক কিন্তু করে দিয়েছে। ইরান কিন্তু ডাইরেক্ট এই আমেরিকার উপর অ্যাটাক করতে পারেনি। এই কাতারে ইউএস এর যে মিলিটারি বেস রয়েছে সেইখানে ইরান তাদের কিছু মিসাইল ছুঁড়েছে। আর ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলছেন এই ইরান ইউএস এর যে এই কাতারের মিলিটারি বেস তার উপর অ্যাটাক করার আগে এই আমেরিকাকে জানিয়েই দিয়েছিল যে তারা সেখানে অ্যাটাক করতে চলেছে। তো সেই মতোই আগে ভাগে প্রস্তুতি নেওয়া গেছে, মানে সেই মিলিটারি বেসের সবকিছু ঠিকঠাক ভাবে ঠিকঠাক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং ইরান এই যে মিসাইল গুলো ছুঁড়েছিল সেইগুলো কিন্তু সাকসেসফুলি ইন্টারসেপ্টেড করে দেওয়া হয়েছে, মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর যেহেতু আগে ভাগেই এই মিলিটারি বেস খালি করে দেওয়া হয়েছিল সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন কোনো মৃত্যু বা কোনো ইনজুরির খবর কিন্তু শোনা যায়নি। তার মানে ইরান মিসাইল ছুঁড়লেও সেই মিসাইলে এই যে কাতারে ইউএস এর মিলিটারি বেস তাতে কোনো ক্ষতি হয়নি। আর ইরান যে বলেছিল তারা অ্যাটাক করবে সেই অ্যাটাকও করা হয়ে গেল। তার মানে কি হলো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। তো এর কারণে গতকাল তো ক্রুড অয়েল প্রায় 7-8%-এর কাছাকাছি পড়েছিল। আর তারপরে যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প তার যেই ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে সেইখানে পোস্ট করেছেন যে ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে সিজ ফায়ার হয়ে গেছে, মানে আপাতত যুদ্ধটা থেমেছে। আর এই বড় অ্যানাউন্সমেন্টের পরেই দেখতে পাচ্ছেন ভারতীয় শেয়ার বাজার খুবই ভালো পারফর্ম করছিল। যদি দেখেন আজকের দিনে 25,317.70 হাইও লাগিয়েছিল, কিন্তু তারপর সেইখান থেকে আবার পড়ে গেল কেন। যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় 1%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। এর পেছনে কারণ হিসেবে যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প তো বলে দিয়েছেন যে ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে সিজফায়ার হয়ে গেছে, কিন্তু ইরানের তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো আসেনি। দেখতেই পাচ্ছেন এই যে ইরানের যে ফরেন মিনিস্টার তিনি বলেছেন নো এগ্রিমেন্ট অন সিজফায়ার ইয়েট। আর যদি ধরে নেওয়াও হয় এই সিজফায়ার ঘোষণা হয়ে গেছে, তারপরেও কিন্তু ইসরায়েল তারা ইরানকে দোষারোপ করছে যে এই সিজফায়ার হয়ে যাওয়ার পরেও এই ইরান নাকি আবার অ্যাটাক করেছে ইসরায়েলের উপর। এবং তারপর ইসরায়েল বলেছে এই ইরান যে সিজফায়ার হয়ে যাওয়ার পরেও এই অ্যাটাক করেছে তার কারণে এই ইসরায়েল কিন্তু আবার ঘুরিয়ে ইরানের উপর অ্যাটাক করবে। তো এরপরে ডোনাল্ড ট্রাম্প ইনিও কিন্তু এই ইসরায়েল এদের কাছে আর্জি জানিয়েছেন যে আর কোনো ধরনের যুদ্ধ যেন না চালিয়ে যাওয়া হয়। দেখছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন যে ডু নট ড্রপ দোজ বম্বস। আর দেখুন আগেই বলেছি এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সিজফায়ার ঘোষণা হয়ে গেছে, ইরান কিন্তু তাদের দিক থেকে এখনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। এইখানে যদি দেখেন এই ইরান তারা কিন্তু বলছে এই ইসরায়েলের ওপর জোর করে এই সিজফায়ার চাপিয়ে দেওয়া হয়েছে, মানে এই সিজফায়ার শুধুমাত্র ইসরায়েলই মেনেছে কিন্তু ইরান মানেনি। তো এই খবরের পরেই দেখতে পাচ্ছেন এই নিফটি টপ লেভেল থেকে অনেকটাই পড়েছে। আর আজকে মার্কেট যে ক্রুড অয়েলের কারণে বেড়েছে সেটা বুঝবেন কিভাবে, দেখুন এর জন্য ইন্ডিয়ান শেয়ার মার্কেটে 5টা স্টক আপনি ফলো করতে পারেন। প্রথমত যদি দেখেন এই ওএনজিসি এবং ওআইএল ইন্ডিয়া লিমিটেড এই স্টকগুলো যখন ক্রুড অয়েলের দাম পড়বে তখন এই স্টকগুলো পড়বে, কারণ এই স্টকগুলো ক্রুড অয়েল প্রডিউস করে। তো ক্রুড অয়েলের দাম পড়ে যাওয়া মানে এই স্টকগুলোর জন্য খারাপ ব্যাপার এবং ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া মানে এই স্টকগুলোর জন্য ভালো ব্যাপার। আর যেহেতু ক্রুড অয়েলের দামে একটা বড় ক্র্যাশ দেখা গেছে সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই ওএনজিসি এবং ওআইএল এই কোম্পানিটা আজকের দিনে অনেকটা করেই পড়েছে। এরপরে যদি দেখেন এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
কর্পোরেশন লিমিটেড এবং এই এইচপিসিএল এরা কি কাজ করে থাকে? এরা বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে থাকে বা ক্রুড অয়েল কেনে এবং তারপরে সেগুলোকে রিফাইন করে। আর যেহেতু ক্রুড অয়েলটা এদের কাঁচামাল, তাই ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে এদের যে রেভিনিউ সেটা কমে যায়, কারণ এদের যে এক্সপেন্সেস সেটা বেড়ে যায়। সেই কারণের জন্যই দেখবেন ক্রুড অয়েলের দাম যখন বেড়ে যায় তখন এই স্টকগুলো পড়ে এবং ক্রুড অয়েলের দাম যখন কমে যায় এই স্টকগুলো বাড়ে। আর যেহেতু ক্রুড অয়েলের দাম পড়েছে সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই এইচপিসিএল, তারপরে বিপিসিএল, তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই ইউএস এর ডাউ জোন্সের ফিউচার্স এটা তো রানিং থাকে, এটাও দেখতে পাচ্ছেন ভালো সাপোর্ট দিয়েছে। মার্কেট চলাকালীন প্রায় 0.5% কাছাকাছি বাড়া ছিল এবং গ্লোবাল মার্কেট থেকেও সাপোর্ট পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন ড্যাক্স, এই জার্মানির মার্কেট, এটা 1.70% বাড়া। তারপর ফুটসি ইন্ডেক্স এটা 0.31% বাড়া। তারপর ক্যাক 40 এটাও 1%-এর উপরে বাড়া। তারপর ইউরোস্টক্স এটাও 1.28% বাড়া। এরপরে যদি দেখেন এই জাপানের মার্কেট এটাও 1%-এর উপরে বাড়া রয়েছে। সাংহাই, তারপর হ্যাংসেং এর মার্কেট, তারপর কোসপির মার্কেট এইগুলো ভালো পারফর্ম করেছে। মানে আজকের যে তেজি সেটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই নয়, বিদেশের যে মার্কেটগুলো সেখানেও দেখা গেছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন আজকের দিনে 83,018-এর হাই লাগিয়েছিল, তো সেইখান থেকে অনেকটাই পড়েছে আর আজকের দিনে 0.19% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি নিফটি ব্যাংক দেখি, এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ভালো পারফর্ম করেছে এবং নিফটি বিএসসি সেন্সেক্সের তুলনায় কমই পড়েছে, এইটা 0.72% বেড়ে বন্ধ হয়েছে। এছাড়াও যদি বড় বড় ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি তো টপ থেকে অনেকটাই পড়েছিল, কিন্তু বাকি যে ইন্ডাইসেস গুলো মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ এইগুলো কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। নিফটি নেক্সট 50 দেখতে পাচ্ছেন 0.85% বাড়া। তারপর নিফটি ব্যাংক এটা 0.72% বাড়া। তারপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.73% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.88% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন সব 0.40%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এবং মিড ক্যাপে দেখুন, মিড ক্যাপ প্রায় 0.1%-এর কাছাকাছি বাড়া রয়েছে এবং স্মল ক্যাপও আজকে ভালো পারফর্ম করেছে, প্রায় 0.80%-এর কাছাকাছি বাড়া রয়েছে। আর যেহেতু ক্রুড অয়েলের দাম পড়েছে সেই কারণের জন্য ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিছু সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে। যদি দেখেন পেন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো, এই যেমন এশিয়ান পেন্টস এইটা ভালো পারফর্ম করেছে। তারপরে যদি দেখেন আরো যে পেন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেইগুলো মোটামুটি ভালো পারফর্ম করেছে। এছাড়াও যদি দেখেন এই টায়ার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপেলো টায়ার্স এটা 0.67% বাড়া। তারপর সিএল লিমিটেড এটা 1.64% বাড়া। বেশিরভাগ এই টায়ার সেক্টরে কাজ করা কোম্পানিগুলোই দেখতে পাচ্ছেন আজকের দিনে ভালো পারফর্ম করেছে। একটা দুটো তো এরকম লাল দেখা গেছে, তো সেটা ব্যাপার নয়, এভারেজ যে পারফরমেন্স সেটাই কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ কোম্পানিগুলোই আজকে বেড়েছে। এছাড়াও যদি দেখেন সিমেন্ট সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকে মোটামুটি ভালোই পারফর্ম করেছে। তারপর যে সমস্ত কোম্পানিগুলো স্পেশাল কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে সেইগুলো আজকে মোটামুটি ভালো পারফর্ম করেছে। এবং এই এভিয়েশন সেক্টরে কাজ করা কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন এটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে এবং স্পাইস জেট লিমিটেড এটা 2.15% বেড়েছে। মানে আজকে যে বাজার বেড়েছে এর পেছনে কিন্তু সম্পূর্ণভাবেই এই ক্রুড অয়েলের হাত রয়েছে। কারণ দেখুন এই ক্রুড অয়েল যদি পড়ে তাহলে ভারতের যে ফাইন্যান্সিয়াল সেটা শক্তিশালী হবে, ভারতের যে ইনফ্লেশন সেটা কমবে এবং ভারতের যে জিডিপি তাতেও কিছু পজিটিভ এফেক্ট পড়বে। এরপরে যদি ব্রডার মার্কেট দেখি, দেখতে পাচ্ছেন আজকে নিফটির মধ্যে 2,976খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে পড়েছে 917টা এবং বেড়েছে 1966। মানে আজকে মার্কেটে পজিটিভ শেয়ারের সংখ্যাই বেশি রয়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, দেখতে পাবেন একটা দুটো সেক্টর বাদ দিয়ে বাকি সেক্টরগুলো কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করেছে। এই নিফটি অটো এইটা প্রায় 0.58% বাড়া। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.87% বাড়া। তারপর এফএমসিজি দেখতে পাচ্ছেন 0.22% বাড়া। নিফটি আইটি একদম সামান্য বেড়েছে, তবে নিফটি মিডিয়া আজকে 1%-এর উপরে পড়েছে। মেটাল, ফার্মা, তারপর পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক বেশিরভাগই দেখতে পাচ্ছেন সবুজে বন্ধ হয়েছে। এরপর যদি নিফটি 50-র মধ্যে দেখি, দেখতে পাচ্ছেন 36টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে, 13টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। এইখানে যদি দেখেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এই স্টকটা আগের দিনে বন্ধ হয়েছিল 1456.80 এবং আজকের দিনেও বন্ধ হয়েছে 1456.80-তে। এরপর দেখে নেবো নিফটির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। ট্রেন্ট লিমিটেড এটা প্রায় 4%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে জিও ফাইন্যান্স এটা 3.31% বেড়েছে। তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 3.07% বেড়েছে। ভারতী এয়ারটেল এটা 3.04% বেড়েছে এবং নেসলে ইন্ডিয়া এটা 2.77% বেড়েছে। এবং নিফটির মধ্যে যে কোম্পানিগুলো পড়েছে সেগুলো হচ্ছে হিরো মোটোকর্প এটা 1.21% পড়েছে। তারপর ডক্টর রেড্ডি 0.25%, তারপর মারুতি 0.15%, ওএনজিসি
এটা 0.14% এবং অ্যাক্সিস ব্যাংক এটা 0.11%। মানে একটি কোম্পানি রয়েছে নিফটি ফিফটির মধ্যে যেটা 1%-এর বেশি পড়েছে এবং বাকিগুলো একদম পয়েন্টে পয়েন্টেই পড়েছে। এরপরে যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটের যে ডিফেন্স সেক্টর সেটা কিন্তু আজকে খুবই খারাপ পারফর্ম করেছে। এইখানে যদি দেখেন এই যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স এটা আজকের দিনে 2.5%-এর কাছাকাছি পড়েছে এবং যদি দেখেন এর মধ্যে মাত্র দুটো কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে। সায়েন্ট ডিএলএম এটা 0.46% বাড়া এবং সোলার ইন্ডাস্ট্রি এটা 0.06% বাড়া, মানে একদম বর্ডারেই বন্ধ হয়েছে। কিন্তু যদি লুজারের মধ্যে দেখতে পাচ্ছেন বিইএমএল এটা 7%-এর উপরে পড়েছে, তারপর জিআরএসি এটা 8%-এর উপরে পড়েছে। বেশিরভাগ যে কোম্পানিগুলো দেখুন হ্যাল, তারপর ডায়নামাটেক, তারপর ডাটা প্যাটার্ন, তারপর বিডিএল, তারপর পরশ ডিফেন্স, অ্যাস্ট্রা মাইক্রো, জেনটেক, মাজগাঁও, তারপর কোচিন শিপইয়ার্ড, এমটারটেক, ইউনিমেক, মিধানি, ডিসিএক্স ইন্ডিয়া, বেল সবই দেখতে পাচ্ছেন নেগেটিভে বন্ধ হয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন, এই কোম্পানিগুলো যুদ্ধ চলাকালীন কিন্তু বাড়ছিল। আর দেখুন শুধু ইন্ডিয়ার ডিফেন্স কোম্পানিগুলোই নয়, যদি দেখেন চায়নার যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে, ইউএস এর যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সবই কিন্তু এই যুদ্ধ চলাকালীন বাড়ছিল। কারণ এই যুদ্ধ চলাকালীন এই ডিফেন্স স্টকগুলোর মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়। কিন্তু দেখুন যেহেতু এই সময় এই স্টকগুলোর মধ্যে কোনো ফান্ডামেন্টালি পরিবর্তন হয় না, সেই কারণের জন্যই যখন যুদ্ধ থামার খবর আসে তখন কিন্তু এই স্টকগুলোই সবার আগে পড়ে। আর যেহেতু দেখছেন একটা মোটামুটি সিজ ফায়ারের মতো ঘোষণা হয়েছে, তো সেই কারণের জন্য এই স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে। এরপরে শুধুমাত্র একটি স্টক নিয়েই আলোচনা করব। আজকের দিনে যদি দেখেন ভোডাফোন আইডিয়া এই স্টকটা খুবই ভালো পারফর্ম করেছে। আজকে প্রায় 4.89% বেড়ে বন্ধ হয়েছে এবং এক সময় যদি দেখেন এটা তো 7-এর উপরে চলে গিয়েছিল, আজকের দিনে হাই লাগিয়েছিল 7.03। তো এর বাড়ার কি কারণ রয়েছে এটা তো জানেন, এই ভোডাফোন আইডিয়া এর উপর একটা 84,000 কোটি টাকার এজিআর ডিউ রয়েছে। তো সেই যে এজিআর ডিউ রয়েছে সেটা নিয়েই গভর্নমেন্ট একে কিছু সাহায্য করতে চলেছে। দেখুন কিছু শুধুমাত্র রিলিফ দেবে এটা নয় যে 84,000 কোটি টাকা পুরোপুরি ভাবে মাফ করে দিচ্ছে। যদি দেখেন এই ইয়েস ব্যাংকের শেয়ারে গভর্নমেন্টের 49% স্টেক রয়েছে, মানে প্রায় 0.5%-এর কাছাকাছি স্টেক। এবং যদি দেখেন এই ভোডাফোন আইডিয়া এর যে মার্কেট ক্যাপাসিটি সেটা প্রায় 74,432 কোটি টাকা, মানে বুঝতে পারছেন গভর্নমেন্টের কাছেই এই কোম্পানির প্রায় 40,000 কোটি টাকা স্টেক পড়ে রয়েছে। আর কিছুদিন আগে এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে এই যখন এজিআর ডিউ নিয়ে কথা বলা হচ্ছিল তখন এই ভোডাফোন আইডিয়া এরা বলছিল গভর্নমেন্ট যেন তাদের আরো স্টেক নিয়ে নেয়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই যে এজিআর ডিউটা মিটিয়ে দেবে। এমনকি এটাও বলছিল গভর্নমেন্ট যদি তাদের সাহায্য না করে তাহলে তারা কিন্তু এই 2026-এর পর আর বিজনেস চালিয়ে যেতে পারবে না। তখন কিন্তু গভর্নমেন্ট সরাসরি ভাবে বলে দেয় যে আমরা আর এই ভোডাফোন আইডিয়া এই স্টকটাতে কোনো স্টেক বাড়াতে পারবো না। কারণ দেখুন ইতিমধ্যেই 49% স্টেক রয়েছে, আর যদি 1%-এর বেশি বাড়ায় তাহলে কিন্তু এই যে ভোডাফোন আইডিয়া এটা পুরোপুরি ভাবে গভর্নমেন্টের কোম্পানি হয়ে যাবে। তো সেই কারণের জন্যই গভর্নমেন্ট ভোডাফোন আইডিয়ার এই যে অ্যাপিল সেটা রিজেক্ট করেছিল। তো এরপরে ভোডাফোন আইডিয়া এই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছিল যেন সুপ্রিম কোর্ট তাদের যে এজিআর সেটা মাফ করে দেয়। তো সুপ্রিম কোর্টও এই ভোডাফোন আইডিয়ার সেই যে কেস সেটা রিজেক্ট করে দেয় এবং এটাই বলে যে যাদের কাছে এজিআর ডিউ রয়েছে তাদের সঙ্গে কথা বলুন, মানে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করার কথা বলে। এবং এটাও বলেন যে গভর্নমেন্ট যে ডিসিশন দেবে সেটাই কিন্তু এই ভোডাফোন আইডিয়াকে মেনে নিতে হবে। আর দেখুন যেহেতু ভোডাফোন আইডিয়া এই কোম্পানিতে গভর্নমেন্টের প্রায় 40,000 কোটি টাকা স্টেক রয়েছে, তাই গভর্নমেন্ট কিন্তু এই সময় দুদিক থেকেই প্রবলেমে পড়ে গেছে। যদি এই ভোডাফোন আইডিয়া এই কোম্পানির বিজনেস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারত সরকারের প্রায় 40,000 কোটি টাকার মতো লস হবে। এছাড়াও যদি দেখেন ভারত সরকার যদি এই এজিআর ডিউ সেটাকে মাফ করে দেয় তাহলেও প্রায় 84,000 কোটি টাকা ভারত সরকারের লস হবে, মানে দুদিক থেকেই ভারত সরকারের লস হবে। তো সেই কারণের জন্যই এই ভারত সরকার এমন কিছু বিকল্প খুঁজছিল যাতে সরকারেরও ভালো হয় এবং ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটারও ভালো হয়। আর সেই ব্যাপারেই কিছু প্রস্তাব সামনে এসেছে। এইখানে যদি দেখেন কিছু নতুন ব্যাপারকে কনসিডার করা হয়েছে। এই যেমন এই এজিআর ডিউ তার যে সময়সীমা সেটা দেওয়া হয়েছিল 6 বছর, সেইখান থেকে এই গভর্নমেন্ট সেই এজিআর ডিউ এর সময়সীমা 20 বছর পর্যন্ত বাড়াতে পারে। এছাড়াও যদি দেখেন এই যে এজিআর ডিউ রয়েছে তার উপর আগে কম্পাউন্ড ইন্টারেস্ট বসতো, মানে সুদের উপর সুদ বসতো। তো গভর্নমেন্ট এরকম কনসিডার করতে চলেছে তারা আর কম্পাউন্ড ইন্টারেস্ট নেবে না, বরঞ্চ সিম্পল যে ইন্টারেস্ট সেটাই নেবে, মানে সুদের উপর সুদ আর বসবে না, যেটা আসল তার উপর যে সুদটা সেটা দিয়েই যেন এই ভোডাফোন আইডিয়া মিটিয়ে দেয়। এমনকি এই প্রস্তাবও দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত এই এজিআর ডিউ নিয়ে কোনো ফাইনাল ডিসিশন না আসে ততক্ষণ যেন ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা গভর্নমেন্টের থেকে 1,000 কোটি থেকে 1,500 কোটির মধ্যে টোকেন কাটে। আর যদি এই ব্যাপারগুলো সত্যি হয় তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটার উপর থেকে অনেক চাপ কমবে এবং হাতে অনেকটা সময়সীমা পেয়ে যাচ্ছে এই গভর্নমেন্টকে তাদের যে এজিআর ডিউ রয়েছে সেটা মেটানোর। আর সেই কারণের জন্যই স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এর পরের ভিডিওতে স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং
শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।